ইউটিউবের উদ্যোগে শ্রীজাতর ক্লাসরুমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার সঙ্গে আছেন আজকে দুই তরুণ শিক্ষক যারা তরুণতরদের শিক্ষার পথে এগিয়ে দিচ্ছেন। আমার সঙ্গে আছেন দিশারি আর আমার সঙ্গে আছেন কৌশিক। দিশারির নামের মধ্যেই তার পেশাটা লুকিয়ে আছে, দিশা দেখানো, মানুষজনকে পথ চেনানো। তো কবে থেকে মনে হলো যে পড়াবেন আর কেন মনে হলো? আমি অ্যাকচুয়ালি আমার যখন গ্র্যাজুয়েশনটা শেষ করলাম তারপর থেকেই আমার মনে হয়েছিল যে না, পড়ানোর বিষয়টাতে আসাটা যেতে পারে। এমনি ছোটবেলা থেকে আমার একটা মানে ইচ্ছা ছিল যে টিচার হব এরকম একটা নেশাও বলতে গেলে ছিল, কারণ আমি নিজেও যখন পড়াশোনা করতাম তো অটোমেটিকলি আমি কি করতাম না, লিখে লিখে ছবি এঁকে বুঝিয়ে এরকম ভাবে পড়তাম। তো সেটা যখন আমি গ্র্যাজুয়েশনেতেও আমি নিজে কিন্তু পড়াশোনা করেছি, কোনো উইদাউট এনি কাইন্ড অফ হেল্প, ঠিক আছে। তো সেখান থেকেও ফার্স্ট ক্লাস পাওয়া, সবকিছুই করা। তো তখন থেকে মনে হলো যে না, এইভাবে যদি আমি স্টুডেন্টদেরকে বোঝাই তো তাহলে সেটা ওদের কাছে আরো অনেক বেশি আয়ত্ত করতে সুবিধা হবে সাবজেক্টগুলোকে। তো তখন থেকে আমার, এবং আপনার তো খুব একটা সহজ বিষয় পড়ানো নয়, জীবন বিজ্ঞান, তার মধ্যে অনেক জটিল বিষয় আছে। তো ছাত্রছাত্রীরা কি ভয় পায় নাকি আপনার কাছ থেকে তারা জিনিসটা সহজে পেয়ে যায়? জীবন বিজ্ঞানটা ভীতিটা স্টুডেন্টদের জেনারেলি থাকে, ওদের মনে হয় যে অনেকটা লেন্দি বিষয়, অনেকটা বেশি পড়তে হবে, বেশি মনে রাখতে হবে, আঁকতে হবে। এটা তো আমি যেটা চেষ্টা করি প্রথমেই কিন্তু ওদের সেই ভয়টা কাটিয়ে দেওয়ার, যে না, এ ব্যাপারটা কিন্তু এরকম নয়, তুমি বেসিক কনসেপ্টটা বোঝো, ছবি দিয়ে মনে রাখো, তাহলে কিন্তু তোমার কাছে অত লেন্দি ব্যাপারটা হয় না। এবং তারপর থেকে কিন্তু ওদের এই জীবন বিজ্ঞানটাই সব থেকে ফেভারিট সাবজেক্টে কনভার্ট করে যায়। সেটা নিঃসন্দেহে আপনার সার্থকতা। আমি কৌশিকের কাছে আসি। কৌশিক বাংলা পড়াচ্ছেন? হ্যাঁ, বাংলা পড়াচ্ছি। কতদিন হলো? গ্র্যাজুয়েট পাস করার পর টুকটাক করে মানে ছোটদের বাচ্চাদের পড়াতাম। তো তারপর থেকে মনে হলো যে মানে প্রফেশনটাকে আরো এগিয়ে নিয়ে যাবার। আচ্ছা। তো তারপর থেকে ছোট ছোট বাচ্চাদের আরো মানে স্টুডেন্ট সংখ্যা আরো বাড়তে থাকে। তো সেই থেকে 2012 সাল থেকে পুরোপুরি একটা মানে গ্রুপ তৈরি করি, বাড়িতে একটা গ্রুপ তৈরি করে 2012 সাল থেকে মোটামুটি টোটাল মানে পড়াতে নাম করি আমি। আচ্ছা। তো এটা যে এই 10 বছর হলো, তো আপনার কি কখনো মনে হয়েছে যে অন্য কোনো পেশায় যাব নাকি এই পেশাটাই ভালো লাগছে? 2012 সাল থেকে আমি মানে বাংলা পড়াতে শুরু করি। আচ্ছা। তো আমার মনে হয়েছিল যে মানে শিক্ষকতা করার, কিন্তু শিক্ষকতা করার পেশাটাকে মানে বর্তমান পরিস্থিতিতে ঠিক এগিয়ে নিয়ে যেতে পারিনি আমি। তো তারপরে নিজে যেটুকুন মানে শিখেছি বা যেটুকুন আমি করতে পেরেছি সেইভাবে আমি নিজেটাকে বাংলা মানে শিক্ষকতাটাকে আরো এগিয়ে নিয়ে গেছি। আচ্ছা, তো এইটা আপনি বলুন যে অন্য কোনো পেশায় যাওয়ার ইচ্ছে আছে নাকি শিক্ষকতাই করে যেতে চান? শিক্ষা নিয়ে যদি কোনো রকম পেশা মানে পছন্দ, বিশেষ করে মানে পছন্দ শিক্ষা নিয়ে, তো শিক্ষা নিয়ে যদি কোনো রকম পেশা আমি পাই বা বড় ধরনের কোনো কোচিং সেন্টারে যুক্ত হতে পারি, সেটা আমার খুব বড় ইচ্ছা আছে। আচ্ছা, বেশ। আমরা দুজন শিক্ষকের সঙ্গে আছি, কথা বলছি, আমরা ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমি জিজ্ঞেস করি কৌশিককে যে একজন শিক্ষক হিসেবে সবচাইতে আনন্দের ঘটনা কোনটা? একটা বড় কথা হলো মানে শিক্ষক জীবনের প্রথম মানে সব থেকে বড় কথা হলো ছাত্রদের যখন শেখানো হয় কিছু আর তাদের যখন ফলাফল প্রকাশ হয়, সেই দিনটা হলো শিক্ষকের জীবনের সব থেকে বড় আনন্দ। আচ্ছা। মানে সেই দিনকে কিভাবে যে ছাত্রদের বোঝানো হয়, মানে কিভাবে যে মানে স্টুডেন্টরা মানে শিক্ষকদের আনন্দ প্রদান করে, সেটা মানে বলার ভাষা থাকে না। তো এরকম দিন তো আপনার জীবনেও এসছে অবশ্যই। তো তখন যে ছাত্রছাত্রীরা কি আপনাকে ভয় বেশি পায় না ভালোবাসে বেশি, কোনটা বেশি হয় মনে হয়? অবশ্যই ভালোবাসা। আচ্ছা, তো তাদের সঙ্গে আনন্দ উৎসব এটাও হয়, করা হয়? আচ্ছা, কিরকম? আমি ছাত্রদের সাথে মানে খুবই বন্ধুত্বের মতন মিশি। আচ্ছা। মানে তারাও আমাদেরকে মানে শিক্ষক, তার সাথে মানে যে একজন বাড়ির গাইডেন্সের মতন আমাকে দেখে। আচ্ছা। তো সেই হিসাবে যখন কোন রকম রেজাল্ট বেরোয় তখন আমাকে মানে সঙ্গে সঙ্গে বাড়ির বা আমার থেকেও মানে আমাকে প্রথমে সঙ্গে সঙ্গে মেসেজ করে কিংবা কোন রকম ফোন কল করে তারা আমাকে বোঝায় যে স্যার মানে এইভাবে নাম্বার পেয়েছি বা এই এত % নাম্বার পেয়েছি। তাদের খুশি আনন্দের যে আনন্দটা পাই সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। তাদের নিয়ে খাওয়া দাওয়া হয় মানে প্রচন্ড পরিমাণে। আপনি লজ্জায় বলতে পারছেন না, ভালোই খাওয়া দাওয়া হয় ছাত্রছাত্রীদের নিয়ে? অনেকেই মানে খুব একটা ভালো বেশ পরিবেশ তৈরি হয় সেদিনকে। মানে বাড়িতে মানে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, সমস্ত ছাত্রছাত্রীরা এসে বাড়ির মধ্যে আমাকে প্রণাম করা কিংবা মানে একটা মানে হই হুল্লোড়, মানে এইটা একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস। চমৎকার। আমি দিশারির কাছে আসি।
দুষ্টু ছিলেন ছোটবেলায়? না, ভীষণই শান্ত। খুব শান্ত ছিলেন, আচ্ছা বেশ। কিন্তু ইতিহাসে আপনার ভীতি ছিল? হ্যাঁ। তো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার স্মৃতি তো এখনো রয়েছে। এটা একটা মানে ভয়ঙ্কর স্মৃতি আমার কাছে। মানে যেহেতু আমি বললাম যে আমি নিজেই মানে বাড়িতে মা বাবার গাইডেন্সেই আমি পড়াশোনা করতাম, মাধ্যমিকটাও পুরোটাই তাই দিয়েছিলাম, তারপরে টুকটাক পড়াশোনা করেছিলাম। তো মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের জন্য যে প্রিপারেশন আমার নেওয়া ছিল সেটা হচ্ছে জাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন সলভ করা, ঠিক আছে? তো সেই অনুযায়ী সবকিছু প্রিপারেশন, রিভিশন সবই ছিল। বাট হঠাৎ করে মাধ্যমিকের পরীক্ষার ইতিহাস পরীক্ষার দিন সকালবেলা উঠে আমার হঠাৎ করে মাথায় এলো যে যদি ওই কোয়েশ্চেনগুলোর বাইরে কিছু কোয়েশ্চেন আসে আমি কি লিখবো, আমি একটা লাইনও বানাতে পারবো না। সো আমি বাড়িতে ডিক্লেয়ার করি, রীতিমতন 1 ঘন্টা কান্নাকাটি পর্ব চলে যে আমি পরীক্ষা দিতে যাব না। মানে এটা আমার কাছে ভয়ঙ্কর স্মৃতি। এখনো আমি কিন্তু মানে রাত্রিবেলা স্বপ্ন দেখি মাঝে মধ্যে ইতিহাস পরীক্ষা। হ্যাঁ। তো শেষমেশ কি বাবা মা জোর করে ঠেলে পাঠালো? বাবা মা জোর করে ঠেলে পাঠিয়েছিল এবং লাকিলি আমি কমনও পেয়েছিলাম এবং 79 পেয়েছিলাম। আচ্ছা, ও বাবা, সে তো প্রচুর নম্বর। হ্যাঁ, মানে ওটাই হয়ে গেছিল লাকিলি। খুব ভালো। আমরা আছি দুজন শিক্ষকের সঙ্গে, তাদের জীবনের আনন্দের গল্প শুনছি, মজার মুহূর্তগুলো ভাগ করছেন তারা। খুব শিগগির ফিরছি। ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের এই পর্বে, তৃতীয় রাউন্ডে। কৌশিককে জিজ্ঞেস করি, কৌশিক, আমাদের প্রত্যেকের জীবনেই এমন কোনো একজন মানুষ থাকেন যাকে ঘিরে আমাদের বাঁচাটা গড়ে ওঠে বা যার অবদান আমাদের জীবনে অনেকখানি থাকে। আমি শুনছিলাম যে আপনার ঠাকুমা, তার আপনার জীবনে একটা ঘিরে থাকার জায়গা আছে, সেইটা কিরকম? ঠাকুমা আমার কাছে এক কথায় মানে মানে মাতৃতুল্য, তার থেকেও বড় কিছু। কারণ ছোট থেকে বাবা মার স্নেহ সবাই পায়, ঠিক। এবং ঠাকুমা যেভাবে আমাদেরকে গাইডস করেছে, মানে যেভাবে আমাদেরকে মানে স্নেহ মায়া মমতা দিয়েছে, সেটা এক কথায় মানে মানে কোনোদিন ভুলবো না আমি। আচ্ছা। আর ছোট থেকে যখন মানে বাড়িতে আমি যখন স্কুল যেতাম কিংবা স্কুল থেকে যখন ফিরতাম, তখন ঠাকুমা আনতে যাওয়া কিংবা ঠাকুমা বাড়িতে এসে ঠাকুমা মানে খেতে দেওয়া, মানে মায়ের অনেকখানি ভূমিকা ঠাকুমাই পালন করেছে। অবশ্যই, মানে মা যা ভূমিকা করে, মানে ঠাকুমা কি মাঝে মাঝে মনে হয় যে ঠাকুমাই আমার মা, মানে মাঝে মাঝে আমার মনে হয়। তো এমনকি আমি ছোটবেলা যখন আমার প্রাইভেট টিউটর খুঁজে দেওয়া কিংবা কোন মাস্টারের কাছে পড়তে যাবো, তাদের সাথে কথা বলা, সমস্তই ঠাকুমা করতো। বাবা অতটা টাইম পেতো না। আর মা অবশ্যই মানে মায়ের দায়িত্ব তো মা পালন করেছি, কিন্তু ঠাকুমা যেভাবে আমাকে গাইডস করেছে বা যেভাবে মায়া মমতা স্নেহ ভাবে জড়িয়ে দিয়েছে, সত্যি মানে মানে অত্যন্ত মানে কি বলবো, মানে খুবই ভালো লাগে। আপনি বলছিলেন যে ঠাকুমা বোধহয় পেনশনের টাকার অনেকটা আপনাদের সব আনন্দ দিতে খরচ করেন। অবশ্যই, ঠাকুমা একজন মানে কেন্দ্রীয় সরকারের পেনশন হোল্ডার, তো সেই হিসাবে উনি যে পেনশন পান, নিজের চিকিৎসার খরচা কিংবা নিজের খরচা করেও আমাদের বাড়ির মানে সমস্ত মানে আমার লেখাপড়ার দায়িত্ব, আমার বোন ছিল, তো বোনও মানে ইতিহাস নেমে করেছে, তো বোনেরও মানে পড়াশোনার দায়িত্ব, তার সাথে বাড়ির যেহেতু আর্থিক অবস্থা খুব একটা ভালো না আমাদের, তো সেই হিসাবে ঠাকুমার পেনশনের টাকা অনেক কিছু চলে আমাদের। তো খুবই মানে আমাদের মানে এখন মনে হয় এখন ঠাকুমার বয়স 88 বছর, মানে রোগশয্যায় মানে জর্জরিত, তো খুবই কম হাঁটাচলা করেন, মানে এখনো মোটামুটি মানে প্রচন্ড। এই যে আমি এখানে এসেছি আজ, তো তার যে মানে একটা আনন্দ কিংবা তার যে মানে কখন ফিরবো, কখন কি করব, সমস্ত খবর নেওয়া, এখন এত বছর বয়সেও তিনি আমাকে মানে এ করেন। আর যে কোনো জিনিস মানে যখন আমি কোথাও যাই আগে ঠাকুমাকে বলে যাই, এমনকি ফোন করে ঠাকুমার সাথে কথা বলা কিংবা ঠাকুমার সাথে মানে আড্ডা দেওয়া, গল্প করা, সমস্ত। চমৎকার। আমি দিশারির কাছে আসি। 12 থেকে 89 অনেকটা লাভ, এবং সেটা আপনি সম্ভব করিয়েছেন আপনার শিক্ষার্থীর জীবনে, সেই গল্পটা শুনি। আমার টিচিং প্রফেশনে আসার একদম ফার্স্ট যে স্টুডেন্ট ছিল, তার অ্যাকচুয়ালি আসা কিন্তু মানে হঠাৎ করেই আমার পাড়ারই একজন ছিলেন। আমি তখনই গ্র্যাজুয়েশন শেষ করেছি এবং যেহেতু জানতো যে হ্যাঁ ঠিক আছে আমি পড়াশোনায় ঠিকঠাক ইয়েতে রয়েছি, তো তিনি নিয়ে আসেন এবং রীতিমতো এসে ফার্স্ট দিনকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার ছেলের পরীক্ষা দিয়েছে, টেস্ট পরীক্ষা দিয়েছে এবং সে 12 পেয়েছে, ঠিক আছে, সো যে করেই হোক আমার ছেলেকে ফাইনালে পাশ করিয়ে দেওয়ার মতো, মেনলি যেহেতু 12 থেকে কত আর কিছু এক্সপেক্ট করতে পারে। তো আমি সেক্ষেত্রে বলেছিলাম নিশ্চয়ই আমি চেষ্টা করব, তবে আমি বলেছিলাম যে এতটাও মানে আশা রাখবেন না, না 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 আশা রাখবেন, কিন্তু এরকম আশা রাখবেন না যে ঠিক আছে যা হোক তা হোক করে পাশ করে দেবো। মানে আমি কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে, নিজেরও যেমন ছিল আমি ওনাকেও বলেছিলাম, এবং জাস্ট আমি 3 মাস টাইম নিয়েছিলাম
3 মাস টাইম দিয়ে স্টুডেন্টও অবশ্যই এক নাগারে আমার সাথে খেটেছিল। আমি যেভাবে বলেছিলাম, যেভাবে গাইড করেছিলাম, যা যা শিখিয়েছিলাম, সেইভাবে সে পরীক্ষা দেয় এবং সে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে এবং স্পেসিফিক্যালি বায়োলজিতে কিন্তু ও 89 পায়। ভাবা যায়। এবং দিয়ে ও রিভার্ট আমাকে এটাই বলেছিল যে ম্যাম আমার কাছে সত্যি এটা আনএক্সপেক্টেড, আর যেহেতু ও আমার ফার্স্ট স্টুডেন্ট ছিল তো ও একটাই কথা বলেছিল যে যদি এরকম আমি বাকি সাবজেক্টগুলোতেও আপনার মতন গাইডেন্স পেতাম আমি হয়তো আরো অনেক ভালো রেজাল্ট করতে পারতাম। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। খুব সুন্দর ঘটনা। আমরা দুজনের জীবন থেকে 2 রকমের ঘটনা শুনলাম। ফিরছি শেষ রাউন্ড নিয়ে। ফিরে এলাম শেষ রাউন্ড নিয়ে। কৌশিক, গ্রামে বড় হয়েছেন, গ্রামের দুর্গাপুজোর স্মৃতি কিরকম? ছোটবেলাকার গ্রামের দুর্গাপুজোর স্মৃতি মানে শহরের থেকে একটু অন্যরকমের হবেই। সেখানে মাঠঘাটের মানে পরিবেশ, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, তার সাথে ধান ক্ষেত আছে। আর আমাদের বাড়ির সামনেই কিছুটা দূরেই মানে একটা দুর্গাপুজো হয়, প্রতি বছরই হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। তো ছোটবেলায় আমি যখন দুর্গাপুজো যখন স্কুল থেকে ফিরতাম কিংবা মানে ছুটির দিনে প্যান্ডেল তৈরি হতো, তো প্যান্ডেলের সামনে গিয়ে যখন আমরা খেলাধুলা করতাম, সমস্ত বন্ধু বান্ধব মিলে সেখানে হই হুল্লোড়, প্যান্ডেলের মধ্যে লাফালাফি করা, তারপরে সমস্ত সেখান থেকে দুর্গাপুজোর সময় ঘুরতে যাওয়া, তাদের সাথে আড্ডা মারা, সেই সব দিনগুলো এখন মানে আর ফিরে পাওয়া যায় না। গ্রামের পুজো কি বদলে গেছে? শহরের পুজো যেমন খুব বদলে গেছে, আপনি গ্রামের পুজো কি আগের মতো আছে না বদলে গেছে? গ্রামের সেই মানে হই হুল্লোড় পরিবেশটা এখন অনেকটা কমে গেছে। সেখানে যাই হোক এখনকার দিনের মানে সমস্ত মানুষদের মানে সুযোগ সুবিধা হয়তো পায় না কিংবা সময় পাওয়া যায় না, তো সেই হিসাবে গ্রামের দুর্গাপুজো কিছুটা হলেও মানে অন্য রকমের তৈরি হয়েছে, কিন্তু তা বলে যে মানে স্বাদ ভিন্ন হয়েছে তা নয়, মোটামুটি একটু অন্য রকমের হয়ে গেছে। দিশারি, আপনার জীবনে আরো একটি কৃতকার্য হওয়ার একটা উদাহরণ হচ্ছে যে শিক্ষার্থী বায়োলজিতে 11 থেকে 12-এ উঠতে পাশ করতে পারেননি, তিনি এখন মেরিন বায়োলজি নিয়ে কাজ করছেন। এই যাত্রাটা কিভাবে সম্ভব হলো? এটা আমার সত্যি করে মানে আমার এই 13 বছরের শিক্ষকতার জীবনে এটা আমার কাছে সব থেকে মানে বেস্ট পাওনা। তার কারণ হচ্ছে আমি যার কথা বলছিলাম সে কিন্তু 11 থেকে 12-এ ওঠার সময় অকৃতকার্য হয়েছিল, ঠিক আছে, এবং তার বাড়ির লোকের, আমি সেই স্কুলে পড়াতাম, সে যে স্কুলে পড়তো সেই স্কুলে আমি পড়াতাম, তো সেই সূত্রেই সে পার্সোনালি তার বাড়ির লোক আমার সাথে যোগাযোগ করে যে তাকে পড়ানোর জন্য। তো সে পড়লো আমার কাছে, এত বছর ধরে পড়লো, এবং রিসেন্টলি এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা যে সে মেরিন বায়োলজিতে এখন পিএইচডি করতে ঢুকেছে। চমৎকার, চমৎকার। আমরা অন্তত এই দুজনের কাছ থেকে জানলাম যে ইচ্ছে থাকলে, জোর থাকলে, জেদ থাকলে অনেক দূর কিন্তু যাওয়া যায়, পড়াশোনা নিয়েই যাওয়া যায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আড্ডায় আসার জন্য। একটা ছোট্ট উপহার আপনাদের হাতে তুলে দিই। থ্যাংক ইউ। আপনারা যারা দেখছেন নিয়মিত শ্রীজাতর ক্লাসরুম, টিউটোপিয়ার উদ্যোগ, তারা সঙ্গে থাকবেন। এমনই সমস্ত তরুণ মানুষদের নিয়ে, আমাদের শিক্ষকদের নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন নতুন পর্বে। ভালো থাকবেন।